নিশিপদ্ম ছবিতে মান্নাদের সেই কালোজয়ী গানটা মনে আছে? যে পালাটি হচ্ছে তার নাম যে তাসের ঘর। বুঝলেন অটোবর? কেউ বলতেই পারেন বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেও তৃণমূলের অন্দরমহলে যে পালাটি শুরু হয়েছে তার নামও তাসের ঘর। এই আবহে আজ মারাত্মক অভিযোগ উঠল জালিয়াতি। ভাবতে পারেন? সেই নিয়েই প্রথম প্রশ্ন। শাসক থাকাকালীন হাজারো দুর্নীতি, আর হারের পর নিজেদেরই বিধায়কদের সই নিয়ে জালিয়াতি। এবার প্রকাশ্যে তৃণমূলের আরও এক কেলেঙ্কারি। ভোটে ভরাডুবির পরেও শিক্ষা হয়নি প্রাক্তন শাসকের। দ্বিতীয় প্রশ্ন। ১৩ জন বিধায়কের সই জাল। স্পিকারকে জানিয়ে জালিয়াতির পর্দাফাঁস করায় 2 বিধায়ককে বহিষ্কার করল তৃণমূল। আমাদের সই নয়, সিআইডিকে জানালেন আরও 3 বিধায়ক। কিন্তু বহিষ্কার করে কি আদৌ জালিয়াতির শাস্তির হাত থেকে রক্ষা পাওয়া যাবে? তৃতীয় প্রশ্ন। বিধায়কদের সই জাল করে লেখা চিঠিতে সই অভিষেকে। অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা না দেওয়ায় ফের তার বাড়িতে গেল সিআইডি। কেউ ছাড় পাবে না, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। সই জাল কাণ্ডে বড়সড় বিপদে পড়তে চলেছেন অভিষেক। চতুর্থ প্রশ্ন। ৭১, ৬৫ থেকে ২০ স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে তলানিতে নামছে বিধায়ক হাজিরার সংখ্যা। হোটেলে গোপন বৈঠক বিদ্রোহী বিধায়কদের। তৃণমূলের পরিষদীয় দলে ভাঙন কি এখন শুধু সময়ের অপেক্ষা? পঞ্চম প্রশ্ন। ভোট পরবর্তী সন্ত্রাসে মৃত্যুর অভিযোগ তুলে সোনারপুরে গেছিলেন অভিষেক, অথচ চিকিৎসক বললেন ওই মৃত ব্যক্তির কোনো আঘাতের চিহ্ন ছিল না। মৃত্যুর আগের দিনও নেশা করেছে সরব প্রতিবেশীরা। এহেন একজনকে শহীদের মর্যাদা দিতে গিয়েই কি রোষের শিকার হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? তবে শুরুতেই দেখাবো সই জালিয়াতি সামনে আসার পর দলেরই 2 বিদ্রোহী বিধায়ককে বহিষ্কার করল তৃণমূল। দেখুন। স্বাভাবিকভাবে আমরা স্পিকারকে গোটা বিষয়টা জানিয়েছি। আমি দেখেছি যে বিধায়ক নেই, সই করতে গিয়ে দেখছি তার নাম লেখা রয়েছে। নৈতিক কাজ করতে যদি বহিষ্কার হতে হয় এমন একটা অনৈতিক কর্মকাণ্ড করা দলের কাছে স্বাগত। চিঠিটা নেত্রীকে কেন লিখলেন না? চিঠিটা স্পিকারকে কেন লিখলেন? তৃণমূলের সই জালিয়াতি ফাঁস। আর ফাঁস করলেন তৃণমূলেরই যে 2 বিধায়ক, তাদের তড়িঘড়ি বহিষ্কার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও এন্টালি তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা। কিন্তু তাতে কমার পরিবর্তে আরো চরমে উঠল তৃণমূল শীর্ষ নেতৃত্বের অস্বস্তি। সিআইডি তলব করলেও অসুস্থতার কারণ দেখিয়ে হাজির হলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডি একটা নোটিশ করে ওই আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে, যে আপনি রেজুলেশনের বুক নিয়ে আজকে হাজির হবেন। বাকিটা সিআইডি পুলিশ বলতে পারবে। সম্ভবত আমাকে ডিজিপি বলছিলেন উনি টাইম চেয়েছেন। সব চোরেদের পাঠশালা, কালীঘাটের টালির চালা। এরই সঙ্গে প্রশ্ন উঠছে, আগামী দিনে কি তৃণমূল দলটাই ভেঙে যাবে? 2 টুকরো হয়ে যাবে তৃণমূল? মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তৈরি দল আর তার হাতে থাকবে না। প্রতিহিংসা আমরা নিতে চাই না, কারণ উঠে গেছে পার্টিটাতে। পার্টিটা উঠে গেছে। আমি তো কোনোদিন দেখিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোটের আগেই বলছেন যে আমি লড়বো না। মানে কার্যত পার্টিটা উঠে গেছে। তৃণমূল পার্টিটা তো প্রায় উঠে যাওয়ার পথে, আর কি উঠে যাবে, থাকবে না। আজকে 2 জনকে আমরা অলরেডি দল থেকে এক্সপেল করে দিয়েছি, বহিষ্কার করে দিয়েছি, যারা রোজ গিয়ে বিজেপিকে মিট করছে এবং বিজেপির কথা মতো সবাইকে ডেকে ভয় দেখাচ্ছে। এর মধ্যে একজন সাংসদও আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক ডাকছেন, কিন্তু হাতে গোনা বিধায়ক উপস্থিত হচ্ছেন। কাউন্সিলররা সবাই হাজির হচ্ছেন না। মেয়র পরিষদরা উপস্থিত হচ্ছেন না। হাজিরা ক্রমেই কমছে। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছেন তৃণমূলের নেতারা। তাহলে কি তৃণমূলের ওপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাশ পুরোপুরি আলগা হতে চলেছে? আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, ভোটের আগে করা দুর্নীতি আর তোলাবাজির অভিযোগে এমনিতেই পরপর জেলে ঢুকছেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী, বিধায়ক আর কাউন্সিলররা, একেবারে লাইন দিয়ে। ভোটের পর 1 মাসও কাটেনি, তার মধ্যেই দলের জয়ী বিধায়কদের করা অভিযোগে তৃণমূল জড়িয়ে পড়ল সই জালিয়াতি কেলেঙ্কারিতে। ভাবতে পারেন? সরাসরি সিআইডি তদন্তের আওতায় চলে এলেন 14 জন বিধায়ক এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর গোটা জালিয়াতি কাণ্ডটাই ঘটেছে কালীঘাটের 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের 2টো নথি দেখাই।
এই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত সেই চিঠি। এই চিঠি লেখা হচ্ছে দেখুন 20শে মে, আর মিটিংয়ের কথা উল্লেখ করা হচ্ছে 6 তারিখ সেই মিটিং হয়েছে বলে চিঠিতে অভিষেক উল্লেখ করছেন। এর সঙ্গে অ্যাটাচমেন্ট হিসেবে খুব গুরুত্বপূর্ণ, লক্ষ্য করুন, এই মিটিংয়ের রেজলিউশন বইয়ের 3টে পাতা, তিনটে পাতার মধ্যে 14টা স্বাক্ষর করা হয়েছে ব্লক লেটারে। 27 তারিখ তৃণমূলেরই 2 বিধায়ক মানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা 27শে মে 2026 বিধানসভা স্পিকারকে চিঠি লিখে বলছেন যে 14টা স্বাক্ষরই জাল, অর্থাৎ যেগুলো ব্লক লেটারে করা সেগুলো জাল। শুধু তাই নয়, লিখিতভাবে বলছেন যে এই 6 তারিখ বলে যে নথিটা পেশ করা হয়েছে সেটা সম্পূর্ণ ম্যানুফ্যাকচার্ড এবং ফ্যাব্রিকেটেড ডকুমেন্ট, অর্থাৎ 2টো স্তরে জালিয়াতিটা হয়েছে। এক, বিধায়কদের সই জাল করা হয়েছে। 3জন বিধায়ক বলছেন তাদের সই নয়। কারা তারা, নামগুলোও পড়ে দিই। বাহারুল ইসলাম, অরূপ রায়, শুধু বিধায়ক নন, প্রাক্তন মন্ত্রীও বটে, এবং শুভাশিস দাস। বাহারুল ক্যানিং পূর্বর বিধায়ক, মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায় এবং শুভাশিস দাস মহেশতলার বিধায়ক। এটা হচ্ছে জালিয়াতির প্রথম পর্ব। জালিয়াতির দ্বিতীয় পর্ব আরও সাংঘাতিক। বৈঠকের রেজলিউশন বলে যা বলা হচ্ছে যে শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হলেন 6 তারিখের বৈঠকে, সেই রকম নাকি কোনো সিদ্ধান্তই 6 তারিখের ওই বৈঠকে হয়নি। স্বাধীনতার পর সংসদীয় রাজনীতির ইতিহাসে এই রকম জালিয়াতির অভিযোগ কখনো ওঠেনি। আমার প্রথম বক্তা অবশ্যই প্রাক্তন আইপিএস ডক্টর নজরুল ইসলাম। নজরুলদার কাছে আমার প্রশ্ন থাকবে যে বিধানসভার মর্যাদা তো অনেক পরের ব্যাপার, কিন্তু মাননীয় স্পিকার কি করতে পারেন, এবং পুলিশি তদন্তে এই অভিযোগ যদি প্রমাণিত হয় কি হতে পারে? নজরুলদা, দেখুন, একটা নির্দিষ্ট সংখ্যক এমএলএ সমর্থন থাকলে বিরোধী দলনেতা হয়, আপনি জানেন। একদম। তো 80 জন বিধায়কের দরকার নেই, তো তারপরেও সই জাল কেন করা হয়েছে? কারণ দীর্ঘদিন জালিয়াতি করতে করতে জালিয়াতিটা অভ্যাস হয়ে গেছে। না হলে জালিয়াতি করার তো কোনো দরকার ছিল না। আপনার অনেক একদম, হ্যাঁ, 29-30 হয়ে যেত। এটা 1 নম্বর গেল। 15% লাগে, 30টা ম্যাক্সিমাম। হ্যাঁ, তা আমি যেটা বলতে চাইছি হ্যাঁ। যে তৃণমূল দলের থেকে একটা চিঠি সাধারণ সম্পাদক পাঠালেন স্পিকারের কাছে যে এই বিধায়করা সই করেছেন এবং আমরা অমুক জনকে বিরোধী দলনেতা করতে চেয়েছি। এখন যে কিছু সংখ্যক এমএলএ বলছেন যে আমরা সই করিনি, তাহলে কি হতে পারে? যে তারা সই করেছেন তারপরে বলছেন করিনি, অথবা তারা সত্যিই সই করেননি অথচ তারা সই করেছে বলা হয়েছে। আমি শুধু যোগ করি, তারা সিআইডিকে শুধুমাত্র বলেছেন তাই নয়, সিআইডি বলেছে যে পুরোটা ভিডিও ক্যামেরায় রেকর্ডিং হয়েছে তাদের বয়ান হিসেবে। এটা তো কোর্টে প্রমাণের সময় এটা লাগবে, ঠিক। কিন্তু আইন যেটা বলছি, 2টো জিনিস আপনি খেয়াল করুন। একজন এমএলএ সই করেননি, তার সই অন্যজন করে দিয়েছে। একদম। এটা ইংরেজিতে যাকে ফোরজারি বলে। আগের যে আমাদের ইন্ডিয়ান পেনাল কোড ছিল তার 363 থেকে 471 ধারার মধ্যে আসে। এখন যে বিএনএস এসেছে তার 335 থেকে 340 ধারার মধ্যে আসে। সবথেকে যেটা বিপজ্জনক ব্যাপার আমি বলছি যে এই যে প্রতারণের জন্য যদি কোনো জালিয়াতি করা হয় তার সাজা হচ্ছে 7 বছর পর্যন্ত জেল এবং জরিমানা। এটা কগনাইজেবল অফেন্স এবং নন বেলেবল অফেন্স, অর্থাৎ পুলিশ নিজে থেকে কেস করতে পারবে এবং অ্যারেস্ট করলে কোর্ট ছাড়া জামিন হবে না সাধারণভাবে। আর একটা দেখুন, এই যে চিঠিটা পাঠানো হয়েছে স্পিকারের হাতে পড়েছে এবং এই যে ডকুমেন্ট এটাতে আপনার ব্যবহার করা হয়েছে। আগে যেটা 471 ছিল এখন সেটা 340 হয়েছে। যে একটা জালিয়াতি আছে এরকম কোনো ডকুমেন্ট যদি ব্যবহার করা হয় সেটারও কিন্তু সাজা ওই 7 বছর জেল এবং ওর অফেন্সটা কগনিজেবল এবং নন বেলেবল। আমাদের এখানে আইনজীবী আছে, আপনি ভেরিফাই করে নিতে পারেন, উনিতে এজি হিসেবেও কাজ করেন, অ্যাডভোকেট জেনারেল। তাহলে এখন যেটা হচ্ছে যে এই যে ডকুমেন্টটা স্পিকারকে দিয়েছে ব্যবহার করা হয়েছে,
এবং জাল করা হয়েছে, এই দুটো ক্ষেত্রেই 7 বছর জেল হবে। শুধু প্রমাণ করতে হবে কি, শুধু প্রমাণ করতে হবে যে এমএলএ বলছে যে আমি সই করিনি, তার একটা স্পেসিফিক সিগনেচার নিতে হবে। আর ওখানে যে সিগনেচার আছে সেটা আমাদের সিআইডিতে এখন যদি কোনো চেঞ্জ না হয়, আমার কাল পর্যন্ত হ্যান্ডরাইটিং এক্সপার্ট আছে, তিনি এক্সামিন করে দেবেন যে এটা তার সই নাই। এইটাই যদি দেন তাহলে 7 বছর জেল হয়ে যাবে। নজরুল, আমি শুধু যোগ করব, এই বিধানসভা ধরুন অরূপ রায়ের আসল স্বাক্ষর কি? তো উনি তো এর আগের দফাতেও মন্ত্রী শুধু ছিলেন না, বা অবশ্যই বিধায়কও ছিলেন, এবং বহু সইয়ের স্যাম্পল তো বিধানসভাতেই আছে। তো আগের স্যাম্পলগুলো নিলে তো সেটা অনেক বেশি প্রামাণ্য হবে। এখন সই নিতে গেলে কিছু কারচুপির সম্ভাবনা থাকতে পারে, যেহেতু ওনার দলের লোকের বিরুদ্ধে এটা যাচ্ছে। আর একটা কথা আপনাকে খেয়াল করতে হবে, যে দেখুন সিআইডির লোকেরা একটা নোটিশ দিয়েছিল। আগে আমাদের যে সিআরপিসি ছিল এটা 160 ধারায়, উনি গেলে সেখানে 161 ধারায় হতো। এখন এই ধারাটা চেঞ্জ হয়েছে, 179 এবং 180 ধারা এসেছে। এরপরে কিন্তু আরও একটা ধারা আছে পুলিশের সার্চ অ্যান্ড সিজারের, এবং সেটা আগে 165 ছিল, এখন 185 এসেছে। এবং এই ধারা অনুসারে পরপর ধারা যেগুলো আছে, আপনাকে ডাকা হলো আপনি গেলেন না, আপনার বাড়িতে আসা হলো আপনি ঢুকতে দিলেন না। পুলিশের কিন্তু ক্ষমতা আছে যে আপনার বাড়িতে জোর করে ঢুকতে পারে, বল প্রয়োগ করে, এমনকি দরজা ভেঙে ঢুকতে পারে, এরকম ক্ষমতা দেওয়া আছে। অতএব পুলিশ যেটা করেছে, ভদ্রতা দেখিয়েছে, যে ওরা রেকর্ডটা এমন করতে চাইছেন যাতে যার বাড়িতে গিয়েছেন তার অসুবিধা হয়, কোর্ট যাতে কিছু বলতে না পারে। নাহলে কিন্তু পুলিশের লোকেরা আইন অনুসারে বাড়িতে ঢুকতে পারতেন জোর করে, দরকার হলে দরজা ভেঙে ঢুকতে পারতেন, এই আইন আছে। অর্থাৎ যার বিরুদ্ধে তদন্ত হচ্ছে তার যে ব্যবহার, সেটা কিন্তু কোর্টে তার বিরুদ্ধে যাবে। বেশ, আজকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি লয়ারের মাধ্যমে জানিয়েছেন তিনি অসুস্থ। আমি সেই প্রসঙ্গে পরে আসব, কিন্তু 2-3টে খুব গুরুত্বপূর্ণ। এক হচ্ছে, ধরুন প্রথমবারের বিধায়ক, তার সই মেলাতে হবে। খুব সহজ, যে কোনো সাধারণ মানুষ বলবেন যে এক হচ্ছে জয়ের সার্টিফিকেট তিনি যখন তুলেছেন তাকে স্বাক্ষর করতে হয়েছে, একেবারে নিজের স্বাক্ষর ছাড়া জয়ের সার্টিফিকেট দেওয়া যায় না। আর 2 হচ্ছে যে ধরুন বিধানসভার যখন শপথে অবধারিতভাবে সেখানে তার আসল স্বাক্ষরটা রয়ে গেছে, সুতরাং যে কোনো হ্যান্ডরাইটিং এক্সপার্ট খুব সহজে আসল স্বাক্ষরের নাগাল পেতে পারেন। এটা এক। কিন্তু তার থেকে অনেক বড় প্রশ্ন যে এর প্রয়োজনটা কেন হচ্ছে। আমি যদি ধরে নিই যে শেষ মিটিংয়ে 20 জন এসেছিলেন, সত্যি 20 জনের স্বাক্ষরে হতো না, কিন্তু যে মিটিংয়ের কথা উল্লেখ করা হচ্ছে সেই মিটিংয়ে তো তার থেকে অনেক বেশি সংখ্যক মানুষ এসেছিলেন। তাহলে এই স্বাক্ষরগুলো যদি না হতো তাতে কি যেত আসতো? সব থেকে বড় কথা হচ্ছে এই জালিয়াতির অভিযোগের দ্বিতীয় পর্ব। আবার বলছি, ওই মিটিংয়ে যদি শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত করা না হয় এবং সেটা যেটা লেখা হয়েছে সেটা সত্য না হয়, এটা কিন্তু নিঃসন্দেহে আরও বড় নৈতিক প্রশ্ন তুলে দিল। কিন্তু এইখান থেকে আমার পরের প্রতিবেদন, যেটা হচ্ছে 71, 65 আর 20 অঙ্ক। কেন বলছি? প্রথম দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে জয়ী বিধায়কদের মধ্যে 71 জন এলেন, পরের দিন 65 জন, আর রবিবার বৈঠকটাই বাতিল করতে হলো, তার কারণ মাত্র 20 জন এসেছিলেন। দেখুন, তৃণমূল পার্টিটা তো প্রায় উঠে যাওয়ার পথে, আর কি উঠে যাবে, থাকবে না। তৃণমূলের পরিষদীয় দলের ভাঙন কি স্রেফ সময়ের অপেক্ষা? ক্ষমতা হারানো তৃণমূল কি এবার খান খান হয়ে যাবে? দলের রাশ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের বাইরে চলে গেছে? এই প্রশ্নগুলোই এখন ক্রমশ জোরালো হচ্ছে, কারণ 4 মের পর থেকে তৃণমূলের ওপর থেকে নিচ সর্বত্র শুধু বিদ্রোহ। সাংসদ, বিধায়ক, কাউন্সিলর কেউ বাদ নেই। কেউ তৃণমূলের মাথা বদলানোর দাবি করছেন। আমরা যারা নেতৃত্ব দিচ্ছে তাদের বদলাতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ হ্যাঁ। কেউ ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে পথ ছাড়ছেন। এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে নিশ্চয়ই কিছু বলার প্রয়োজন আছে। কেউ প্রকাশ্যে দলের জালিয়াতির পর্দা ফাঁস করে দিচ্ছেন। অন্যায় করবে দল, আর তাই দাঁড়িয়ে নেব আমরা কেন, কিসের জন্য? ভরাডুবির পর তৃণমূলের শুধু ক্ষয় আর ক্ষয়। এমনকি খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ডাকা বৈঠকে ক্রমশ কমছে বিধায়কদের হাজিরার সংখ্যা। ফল ঘোষণার পর 6 মে কালীঘাটের বাড়িতে তৃণমূল নেত্রী যে বৈঠক দেখেছিলেন, সেখানে জয়ী 80 জনের মধ্যে উপস্থিত ছিলেন 71 জন।
19 মে দ্বিতীয় বৈঠকে সেই সংখ্যাটাই নেমে আসে 65-তে, আর 31 মে তা একেবারে তলানিতে গিয়ে দাঁড়ায় 20-তে। এই করাপশন নিয়ে একটা ফোর্স চলতে পারে না, চলবে না। মিলিয়ে নেবেন, এ পার্টি থাকবে না, দল থাকবে না, এটা আমি নিশ্চিত। আমি শুধু কেন, আমাদের দলের অনেক প্রবীণ সাংসদও বলেছেন দল থাকবে না। তৃণমূল কংগ্রেসটাকে আপনারা ভাঙতে চান, যতই ভাঙার চেষ্টা করুন এটা আরো শক্তিশালী হবে। 1.5 দশক ক্ষমতায় থাকাকালীন তৃণমূল কি করেছে তার ফাইল এবার একে একে খুলছে। কিন্তু ফাইল খুলতে খুলতে তৃণমূলের নামটা কি সে ফাইলেই থেকে যাবে? দল কি উবে যাবে? আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, সোজা প্রশ্ন, তৃণমূলের নিয়ন্ত্রণ আর কালীঘাট বা ক্যামাক স্ট্রিটে আছে তো? একদিকে ইতিমধ্যেই স্পষ্ট হচ্ছে যে তৃণমূলের পরিষদীয় দল নিশ্চিত ভাঙনের মুখে। রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে তাঁর বাড়িতে 4 ভাগের 3 ভাগ বিধায়কই এলেন না, 80 জনের 60 জন বিধায়ক জাস্ট আসেননি। অন্যদিকে শোনা যাচ্ছে বিধায়ক রথীন ঘোষের বাড়িতে 9 জন তৃণমূল বিধায়ক বৈঠক করেছেন, আবার বলছি তার মধ্যমগ্রামের বাড়িতে। কিন্তু কালীঘাটে তারা যাননি এবং রথীন ঘোষের মধ্যমগ্রামের বাড়িতে গেছেন একই দিনে, অর্থাৎ রবিবার, অর্থাৎ গতকাল। আর আজ এই হোটেল বিভান্তায় 7 জন তৃণমূল বিধায়ক আলাদা করে গোপন বৈঠকে বসেছিলেন। আর সব থেকে চিত্তাকর্ষক তথ্য হলো, এই দুটো বৈঠকেই 2 জন বিধায়ক কমন ছিলেন, আজ তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। দেখুন, বেশি ফ্ল্যাশব্যাকে যেতে হবে না। ডাকসাইটে 2 সর্বভারতীয় নেতা জীবদ্দশাতেই তাদের দলকে কার্যত সাইনবোর্ডে পরিণত হতে দেখেছি আমরা, এমনকি দলের সিম্বলও হাতছাড়া হতে দেখেছি। শরদ পাওয়ার এবং উদ্ধব ঠাকরে। তৃণমূল কি সেই দিকে এগোচ্ছে? প্রদীপ্ত কি বলবে? না, মহারাষ্ট্র মডেল এখানে হচ্ছে কি হচ্ছে না সেটা আর একটু সময়ের অপেক্ষা অবশ্যই করতে হবে। কিন্তু দলের আভ্যন্তরীণ বিষয়, দলের পতাকায়, দলের প্রতীকে জেতা বিধায়কদের মাধ্যমে নির্বাচিত একজনকে আমরা বিরোধী দলনেতা হিসেবে রাখতে চাইছি, সেটা 20 মে 27 মে অভিযোগ হচ্ছে, মধ্যখানে 7 দিনের গ্যাপ। এই 7 দিনের মধ্যে স্পিকারের ঘরও হয়নি, 7 দিনের মধ্যে স্পিকারকে নিয়ে কোনো বিশেষ জায়গা দেওয়ার প্রসঙ্গ বিধানসভায় আসেনি। তার মানে 27 মে চিঠিটা কি ওই দিল্লির বৈঠকের পরে এখানে শিন্ডে কি হতে চলেছেন, এই যে আইএনটিটিউসি খ্যাত, যাকে নিয়ে আজকে আবার ওই সুপ্রকাশ গিরি কি সব বলেছে, যাকে স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরীয় দিয়ে বরণ করেছিলেন, পুরোটা বলো। এবং না, আরো বলছি, সব থেকে বড় কথা, বাংলায় তিনি রাজ্যসভায় যে সুন্দর সুন্দর ভাষণগুলো দিয়েছেন, যে ভাষ্যগুলো দিয়েছেন, আমার শুধু এদের নীতি নৈতিকতা নিয়ে কতগুলো প্রশ্ন থাকে। যে তুমি ধরো, তুমি, আমি বাড়তি সময় দেব, এই নীতি নৈতিকতার প্রশ্নটা তুলছো না, যে তুমি গ্যাপ বললে, যে ওইখানে গ্যাপগুলোতে জালিয়াতি করে ফিল করার জন্য জালিয়াতি কি জালিয়াতি নয়, সিআইডি নিশ্চয়ই বুঝে নেবে। এখন তো আর বলবে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, হ্যাঁ না, এখন তো বলবে যে ডবল ইঞ্জিন সরকার, বলে ডবল ইঞ্জিন সরকার, সেটা বুঝে নেবে। তোমায় জানিয়ে রাখি, অরূপ রায় তিনি তো বিদ্রোহী নন, তিনি কিন্তু একেবারে স্পষ্ট ভাষায় আমাদের ক্যামেরাতেও বলে দিয়েছেন। না, শুধু অরূপ রায় কেন, তুমি আরো দুজনের কথা বললে, অরূপ রায়, বাহারুল ইসলাম এবং সুভাষিস দাস। বাহারুল ইসলাম কালকেও আমি চ্যানেলে দেখেছি, ক্যাপিটাল লেটারে লেখা ওখানে আছে। আমার বক্তব্য, কিন্তু ধরো যিনি মিটিং এ, প্রদীপ, তুমি একটা অফিশিয়াল মিটিং এ নেই, তোমার সেখানে সাইন করে রেজলিউশন যেটা নেয়াই হয়নি, এটা তো নৈতিকতার কোন বিচারে হচ্ছে? এই নৈতিকতাটা পরে আসবো, আমি অবশ্যই এটার উত্তর দেবো, কারণ এখানে 4 জন আর তুমি একে 5 জন মিলে নৈতিকতার বিচারটা অলরেডি করবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু আমি অন্য দিকটা বলতে চাইছি, যে দিকটা আমার দলের নৈতিকতা। আমার দল যাকে নির্বাচিত করলো, আমার দলের মধ্যে 7 দিনের কাছে সে কথা বলতে পারলো না যে এটা ভুল হচ্ছে, তার মানে দলের কাছে সে নৈতিক নয়, কিন্তু দলের টিকিট নেওয়ার জন্য সে নৈতিক। দলের টিকিটে জিততে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পিছনে রেখে জিততে হবে, দাবি করছি, আমি দাবি করছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে টিকিটে যদি না নিত এরা জিততে পারতো না। কিন্তু তুমি মানবে যে কেউ তো টিকিট ছিনিয়ে নেয় না, দলই তো দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অনেকে বলেন আইপ্যাক, তারা দেয়। একদমই তাই, দলই দেয়। তুমি না নিলে তো দল দিত না দাদা, তুমি নেবে আর এরা দেবে। এই শুধু আমি তোমার কথায় এইরকম অনৈতিক মানুষকে তোমরা টিকিট দিয়েছো। আমার বক্তব্য কি সবকিছুতেই সবসময় বোঝা যায়? সবকিছু সবসময় বোঝা যায়। যখন সিপিএম ভাঙিয়েছিল তোমাদের ভালো লেগেছিল, এখন তৃণমূল ভাঙলে খারাপ লাগছে। ব্যক্তি নিয়ে বলছি, আমি বিজেপি নিয়ে কিন্তু একটা কথা বলি, উনি তো সিপিএম থেকেই এসেছিলেন, একই ব্যক্তি ছিলেন। কথা বলছি না আমি, আমাদের উনি কেন, আমি তো আরো বাকিদের কথাও বলছি।
আমার বক্তব্যটা বিজেপি ৭৭ জন বিধায়ক ছিল, ৭৭ জন বিধায়ক থেকে কমতে কমতে একটা সময় তারা উন্নয়নের জোয়ারে ভাসতে ভাসতে তৃণমূলের দিকে এসেছিল, এবং সেটা নিয়ে বিস্তর চর্চা হয়েছে। নীতি নৈতিকতা, তৃণমূল দল, আজকে ঠিক উঠতে মানে বিজেপির নৈতিকতা নিয়ে সেই সময় প্রশ্ন ওঠেনি, বিজেপির ভেতরে কি ক্ষতি হচ্ছে সেটা প্রশ্ন ওঠেনি, তৃণমূল কেন নিচ্ছে সেটা নিয়ে প্রশ্ন ওঠে, তৃণমূল কেন এভাবে করছে। বিজেপি তো এই দুজনকে এখনো নেয়নি। আমি কি বলছি সেটা তোমার কাছে খবর আছে, বলো তাহলে ব্রেকিং নিউজ দেব। আমি শেষ করছি, আমি বলছি যে এরা যাচ্ছে সেইটা নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, তৃণমূলে যাচ্ছে, তখন তৃণমূল দল নিয়ে কথা ছিল, এখনো তৃণমূল দল নিয়েই কথা হচ্ছে। পার্থক্যটা তখনও বিজেপি ছিল না, এখনো বিজেপি আলোচনায় নেই। দ্বিতীয় যে কথাটা বলবো, যে এরা দলের মধ্যে থেকে দলের টিকিটে জিতে রাজ্যসভা থেকে শুরু করে পৌরসভায় বিভিন্ন জায়গায় বাংলায় দারুণ দারুণ ভাষণ দিয়ে বিজেপির সব কিছু শেষ করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিনকে দেখতে পেয়ে, যে মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় লেনিন সেটা দেখতে পেয়ে আজকে সেখানে নৈতিকতার প্রশ্ন আসছে। যে 11টা নাম ওখানে লেখা হয়েছে, আমরা যারা সংগঠন করি সবাই জানি, একটা ফোন করি, হ্যাঁ তোমার নামটা কিন্তু আমি লিখে দিচ্ছি কারণ তুমি আমার টিকিটে জিতেছো ভাই, এটা হতে পারে, এরকম হয় অনেক সময়, কিন্তু নীতি নৈতিকতার কথা বলছি না। এরকম হতে পারে না প্রদীপ, কেন? কারণটা শোনো, এলওপি একটা সাংবিধানিক পদ, সেটাই বলছি। যদি সত্যি এই মিটিং এর রেজলিউশন না হয় যে শোভনদেব চট্টোপাধ্যায় এলওপি, ক্রিমিনাল অফেন্স, অন্য কিছু দিয়ে ব্যাখ্যা করা যায় না, ক্রিমিনাল অফেন্স। আমি বলছি দলের অভ্যন্তরের কথা বলছি, তুমি বাইরের কথা বলছো। দলের বাইরে যখন এটাকে বেরিয়েছে, তুমি তার কথা বলছো, আমি দলের ভেতরের কথা বলছি। তাহলে তো 80 জনের নামই ওখানে লেখা যেত। দলের ভেতরে এইরকম চূড়ান্ত বেআইনি অনৈতিক অপরাধ হলে সেটা তুমি ইস্যুটা ঠিক আছে। আমিও ঋতব্রত এবং সন্দীপন বাবুকে জাস্টিফাই করছি না, আমি বলছি দলের ভেতরে একটা ক্রাইম হয়েছে, এটা তো ক্রাইম তুমি মানবে, যা অভিযোগটা একটা ক্রাইম হয়েছে সেটা তুমি দেখছো যে ভদ্রলোক বাইরে দিয়েছেন তিনি নৈতিক কাজ করলেন না অনৈতিক কাজ করলেন, তুমি ক্রাইমটাকে অ্যাড্রেস করছো না। ক্রাইম যদি করার হতো তাহলে পুরো বক্তব্যটা তোমার হচ্ছে যে কেন বাইরে বেরোলো, তারা কত অনৈতিক হতেই পারে, সেটা তুমি এবং তোমার দল এবং ওনারা বুঝে নেবেন, কিন্তু জিনিসটা তো হচ্ছে ক্রাইম। জিনিসটা নিয়ে সিআইডি যা করার করবে সেটা নিয়ে আমার বক্তব্য নেই। বিষয়টা নিয়ে আমার বক্তব্য সেই ব্যক্তিদের নিয়ে যারা দলের খেলো, দলের পড়লো, দলের জন্য সাধারণ মানুষের কাছে পৌঁছালো, বিজেপির বাপ্পাকান্ত করলো ভোটের সময়। এটা তৃণমূল এবং তারা বুঝে নেবেন। হ্যাঁ বলো। 80 জনের নামই তো লিখতে পারতো, ওখানে তো 80 জনের নাম লেখা নেই, ওখানে 70 বা 71 জনের নাম লেখা রয়েছে, এবং সেইখানে দাঁড়িয়ে থেকে নিশ্চয়ই কনসেন্ট তারা দিয়েছে তাদের জায়গা থেকে। তুমি আমার জায়গাটা ধরতে পারছো না। আমি ধরতে পেরেছি খুব ভালো করে, মানে আমি বলছি যে তোমার আপ্রাণ চেষ্টা এবং তোমরা যেভাবে ডিফেন্ড করছো, সেখানে তোমরা টিকিট না পেয়ে আরেকজন টিকিট পেয়েছে এবং তারা বিধানসভায় জিতেছে এবং এখন দলের একেবারে স্পিকারকে জানাচ্ছে এ নিয়ে খুব স্বাভাবিক, আমি এই জায়গাটাও ধরতে পেরেছি, কিন্তু আমি যেটা ধরতে পারছি না সেটা হচ্ছে আইনত এটা ক্রাইম। এলওপি বলছেন যে ওই মিটিংয়ে এলওপি ডিসাইডেড হয়নি, কগনাইজেবল অফেন্স, নন বেলেবল অফেন্স। একদম। আমি দ্রুত একবার আমার পরের প্রতিবেদন, যেটা গোপন বৈঠকের কথা হচ্ছে, আমি ইতিমধ্যেই দুটো ভেন্যু আপনাদের বললাম, একটা হচ্ছে মধ্যমগ্রামের একটি বাড়িতে, রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বাড়ি, আর একটা ভিভান্তা হোটেল। পরের প্রতিবেদনে এটাই দেখাবো, দেখুন। বিধায়ক সংখ্যা কমতে কমতে 80-তে এসে ঠেকেছে। দলের কর্মসূচিতে অধিকাংশ জনপ্রতিনিধি থাকছেন না, পুরসভাগুলিতে ইস্তফার হিড়িক পড়ে গেছে। তার মধ্যে ক্ষোভ বিক্ষোভের বহিঃপ্রকাশও তো রয়েছে। তৃণমূলের অবস্থা যেন এখন বালির প্রাসাদ। এই প্রেক্ষাপটে দলের কীর্তিকলাপ ফাঁস করে দিলেন খোদ দলেরই 2 বিধায়ক। দল বহিষ্কার করল 2 বিধায়ককে, একজন উলুবেড়িয়া পূর্বের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং দ্বিতীয়জন এন্টালি সন্দীপন সাহা। এই ভঙ্গুর পরিস্থিতিতে কি তৃণমূলের পরিষদীয় দল ভাঙতে বসেছে? জল্পনা উস্কে দিলেন তৃণমূলেরই 2 বিধায়ক, কুণাল ঘোষ এবং মদন মিত্র। সূত্রের দাবি, তৃণমূল এখন কার্যত আড়াআড়ি ভাগ হয়ে গেছে। ইতিমধ্যে এক গোষ্ঠী হোটেলে নিজেদের মধ্যে বৈঠকও সেরে ফেলেছে এবং দ্বিতীয় বৈঠকটি হয়েছে উত্তর 24 পরগনার এক তৃণমূল বিধায়কের বাড়িতে। কোন একটি হোটেলে কেউ গিয়ে দেখা করেছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সংখ্যাটা কি অনেক আমি বলতে পারবো না। একবার সিপিএম থেকে বিতাড়িত, একবার তৃণমূল থেকে বিতাড়িত। ধন্যবাদ দেব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, যে দলে থেকে কারা অন্য জায়গায় চিঠি দিয়েছে ইত্যাদি তিনি নিজেই এক্সপোজ করে দিয়েছেন। বিজেপির তো একটা রেকর্ড আছে, মহারাষ্ট্র মডেল থেকে অনেক রকম মডেল আছে।
সূত্রের দাবি, শীর্ষ নেতৃত্বকে পুরোপুরি অন্ধকারে রেখে সোমবার কলকাতার হোটেলে হওয়া বৈঠকে 6 জন তৃণমূল বিধায়ক উপস্থিত ছিলেন। আর রবিবার উত্তর 24 পরগনা তৃণমূল বিধায়কের বাড়ির বৈঠকে ছিলেন 9 জন তৃণমূল বিধায়ক। কয়েকজন করছে, কেউ হোটেলে, কারোর বাড়িতে, কোনো বিধায়কের বাড়িতে, কোথাও রুবির পাশে হোটেলে মিটিং করছে। সব খবরই তো আমাদের এসে গেছে। এর কথা বলছেন যেখানে আপনাদেরই এমএলএরা আলাদাভাবে মিলিত হয়েছে, বা একজন এমএলএর বাড়িতে বলছেন যেখানে মিলিত হয়েছে, সেখানে কি আপনার ডাক পড়েছে? এরকম না, আমায় কেউ ডাকে না। এরকম এরকম আমাদের কাছে খবর এসছে, দু একজন এমএলএ গেছে, তারাও না বুঝেই গেছে, তারা ভেবেছে পার্টির মিটিং হচ্ছে। এবং আমার বিশ্বাস যে দুজনকে দল বহিষ্কার করেছে, এর বাইরে এই মুহূর্তে আর কেউ যাবে না। ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক। 1 মাস হয়নি 60 জন বিধায়ক তারা হচ্ছে গতকালের মিটিং এ যায়নি। আপনি নাকি বারণ করেছেন অনেককে। তাহলে তো বলতে হবে আমি সাংঘাতিক শক্তিশালী, আমি বারণ করলাম আর 60 জন বিধায়ক গেল না। তৃণমূলে যখন ভাঙার জল্পনা, তখন হাসি চওড়া হচ্ছে বিজেপির। হোটেলটার নামটাই তো ভয়ানক সিগনিফিকেন্স, গেটওয়ে। বাবা, এটা কুণাল ঘোষ বলছেন, ওনার কাছে অনেক রকমের খবর থাকে। উনি এখন এনজয় করছেন নাকি খুশিতে আছেন, এটাও চিন্তার ব্যাপার। যাক, একটা কিছু হচ্ছে। 1 মাসও হয়নি, ক্ষমতা থেকে গেছে তৃণমূল, তারই মধ্যে দল টুকরো হওয়ার জল্পনা তুঙ্গে। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমার পরের বক্তা একসময় এই অনুষ্ঠানে নিয়মিত অতিথি হতেন তৃণমূল মুখপাত্র হিসেবে। আমার সঙ্গে খুব তর্ক হতো, কিন্তু চমৎকার আড্ডাও জমতো। তারপরে বিশ্বজিৎ দা মিজোরামের অ্যাডভোকেট জেনারেল হয়ে চলে যাওয়ার পর, ইনফ্যাক্ট তৃতীয়বার, মানে একাধিক সরকার মিজোরামে বদল হয়, কিন্তু অ্যাডভোকেট জেনারেল একজন থেকে যান। যাই হোক, এমন চমৎকার বক্তাকে স্বাভাবিকভাবেই এই অনুষ্ঠানে অনিয়মিত হয়ে গেলেন। এহেন বিশ্বজিৎ দেব দেখলাম গত সপ্তাহে একেবারে সরাসরি এই দলীয় বিপর্যয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন। বললেন যে এত চুরি শীর্ষ নেতৃত্ব জানতো না, এটা হতে পারে না। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, তৃণমূল কংগ্রেস ভেঙে যাওয়া শুধু সময়ের অপেক্ষা বললেন। আমার পরের বক্তা অবশ্যই বিশ্বজিৎ দা, যে এই বিধায়ক দলে ভাঙনের প্রচণ্ড শব্দ যেটা শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায়, হোটেলে, বাড়িতে, সব গোপন বৈঠক শুরু হয়ে গেছে, আপনার কি মনে হয়? এক হচ্ছে আপনার ভবিষ্যৎবাণী সত্যি হচ্ছে কি না, এবং আপনি নিজে ভবিষ্যৎবাণী করার সময় মানে বুঝেছিলেন যে ভাঙনের শব্দ এত দ্রুত শোনা যাবে? না, আমি একটা কথা বলেছিলাম, হ্যাঁ, যে দিস ইজ বিগিনিং অফ দি এন্ড, শেষের শুরু। এবং এই দলটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আমি এটাও বলেছিলাম যে কিছু মানুষ চলে যাবে কংগ্রেসে, কিছু চলে যাবে বিজেপিতে, কিছু চলে যাবে সিপিএমে। কিন্তু এটা যে এত দ্রুত হবে এবং এইভাবে হবে এবং এই কারণগুলো যে এর মধ্যে থাকবে, এটা কিন্তু আমি ভাবতে পারিনি। দেখুন, আপনি জানেন আমি গত 2.5 বছর ধরে আমি আপনার স্টুডিওতে আসছি না। আমি তৃতীয়বারের জন্য অ্যাডভোকেট জেনারেলের দায়িত্ব নেওয়ার পর একটা সাংবিধানিক পদ, এবং আমি আজকেও বলেছি যে আমি কিন্তু বক্তব্য রাখবো আইনগত ব্যাপারটা। তো যাই হোক, এই কথাটা যেহেতু আপনি তুললেন, এই জন্য আমি এর উত্তরটা দিলাম। এবং আমি আবারও বলছি, আবার রিপিট করছি, যে দিস ইজ জাস্ট দ্য বিগিনিং অফ দি এন্ড, শেষের শুরু। কত তাড়াতাড়ি হবে এটা বলতে পারবো না, কিন্তু এখন যেটা মনে হচ্ছে দিস উইল মানে গো অন এ ম্যারাথন স্পিড, একটা ম্যারাথন স্পিডে যাবে, এবং কিভাবে হবে সেটা আমরা বুঝতে পারছি না। আইনের কথায় আসি, আপনি যেহেতু আইনের লোক, এই যে বিতর্কের বিষয়টা আপনার সামনে এলো এবং এইভাবে নথি দিয়ে এবং এর প্রাইমারি কিছু ইনভেস্টিগেশন, এমনকি ভিডিও রেকর্ডিং, ভিডিওগ্রাফি অবধি সিআইডি করে ফেলেছে, তো এটা কোন জায়গায় স্টেটমেন্ট রেকর্ড করেছে সিআইডি? একদম, ভিডিও স্টেটমেন্ট রেকর্ড করেছে, এবং স্টেটমেন্টটা রেকর্ড করার সময় ভিডিওগ্রাফি করতে হয়। একদম। আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস টু দি অনারেবল স্পিকার, ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, আপনি আসুন সাবজেক্ট, সাবজেক্টে কি বলছে? সাবমিশন অফ রেজলিউশন বুক অ্যান্ড অ্যাটেন্ডেন্স অফ মেম্বার্স, দিস ইজ দি সাবজেক্ট ম্যাটার। একদম। এটা হচ্ছে ফরওয়ার্ডিং লেটার, সই কে করছে অভিষেক ব্যানার্জি। এনক্লোজ কি আছে? এনক্লোজারে আছে কপি অফ দি রেজলিউশন বুক অ্যান্ড অ্যাটেন্ডেন্স শিট containing signatures of members present at the meeting.
মানে উনি অথেন্টিকেট করে দিচ্ছেন, উনি এন্ডোর্স করছেন যে মেম্বার্স যারা মিটিংয়ে ছিল তাদের সিগনেচার এই সিগনেচার বইতে আছে। সুতরাং এখানে কিন্তু কতগুলো ধারা চলে আসছে, যেগুলো এক্ষুনি নজরুলবাবু বলছিলেন। একটা হচ্ছে সেকশন 61 অফ দি বিএনএস, সেটা হচ্ছে ক্রিমিনাল কনস্পিরেসি। তারপরে 336 থেকে 340, মানে এর মধ্যে ফোরজারি, দ্যাট ইজ ফোরজারি সিম্পলিসিটার, ইউজিং এ ফোর্জ ডকুমেন্ট অ্যাজ জেনুইন, মানে আমি জানি যে এটা ফোর্জ ডকুমেন্ট, আমি এটাকে জেনুইন হিসাবে প্লেস করছি। অ্যান্ড ফোরজারি ফর দি পারপাস অফ চিটিং। এটা কেন বলছি আমি চিটিং? তার কারণ হচ্ছে একটা হাউস, ইলেক্টেড হাউস, বিধানসভা, সেই বিধানসভায় মাননীয় স্পিকারকে আমি এই রেজলিউশন পাঠাচ্ছি অ্যালং উইথ দ্য সিগনেচার্স, অ্যালিজেডলি ফোর্জড। তো সেটা যদি হয়ে থাকে এটা একটা খুব গুরুতর অপরাধ, এবং এটা কিন্তু কগনিজেবল অফেন্স, নন বেলেবল অফেন্স, এবং এটার সাজা কিন্তু আপ টু 7 বছর যদি প্রমাণ হয়। এবারে কথাটা হচ্ছে, আমি শুনছিলাম প্রদীপ্তর কথা এক্ষুনি, যে আমি বলে দিয়েছি, ধরুন আমি এমএলএ, আমি বলে দিলাম আপনাকে, আমি কনসেন্ট দিলাম, হ্যাঁ করুন, আমি কনসেন্ট করলাম, এতে প্রক্সি চলে না। এখানে আমি রেজলিউশনটা পাঠাচ্ছি মাননীয় স্পিকারকে ফর দি পারপাস অফ ইলেক্টিং দি লিডার অফ দি অপোজিশন, উইচ ইজ এ কনস্টিটিউশনাল অফিস। আমি এটা পারি না করতে। আমি একটাই কথা বলবো যে দেখুন, এই দুর্নীতি, আমি এর আগের দিনও বলেছি যে এই দুর্নীতি, এই যে র্যান্ডাম করাপশন, মানে একদম র্যাম্পেন্ট করাপশন, এটা যে কত দূর গেছে। দল হারার পর, এই দলটি হারার পর এই মতো অবস্থাতেও তাদের শিক্ষা হলো না। আমি তো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আপনার চ্যানেলের মাধ্যমে আমি অনুরোধ করব যে বিগত দিনের ফাইলগুলো ভালো করে দেখান, সেই ফাইলগুলোকে ভালোভাবে এনকোয়ারি করুন। প্রিন্সিপাল সেক্রেটারিদের সই, হোম সেক্রেটারির সই, চিফ সেক্রেটারির সই, এগুলো দেখুন কোথায় কোনটা অরিজিনাল কোনটা জাল। কি ভয়ঙ্কর সম্ভাবনা বলছেন আপনি। হতে পারে যদি আজকে এমএলএদের সই জাল, যদি আজকে এমএলএদের সই অ্যালিজেডলি, আমি বলছি না এখানে তো সই জাল করা দরকার তো ছিল না। আমি বলছি অ্যালিজেডলি ফোর্জড। The allegation is that the signatures are forged. তাহলে এই এনকোয়ারিটা কেন হবে না? আগেকার ফাইলগুলো, বিগত 5 বছরের ফাইলগুলো, যে সত্যি সত্যি সইগুলো, সবার সই ঠিকমতো হয়েছে কিনা সব ফাইলে। দিস ইজ এ বিগ কোয়েশ্চেন, যেটা আমি আজকে আপনার চ্যানেলের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করব যে আপনি একবার এটা এনকোয়ারি করে দেখুন। একদম, আমি একবার রিপিট করি, সেটা হচ্ছে মিজোরামের অ্যাডভোকেট জেনারেল বিশ্বজিৎ দেব, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনুরোধ করলেন যে গত 5 বছরে শীর্ষ আমলাদের স্বাক্ষরিত যে বিভিন্ন অর্ডার, যে বিভিন্ন নথি আছে, সেইগুলো সমস্ত চেক করে দেখা হোক যে এই ধরনের জালিয়াতি সেখানেও হয়েছে কিনা। আমি আবার বলছি, এর তাৎপর্য অপরিসীম। আমি এইখান থেকে আমার পরের প্রতিবেদনে যাব, যে প্রতিবেদন যেখানে বিশ্বজিৎ যেখান থেকে শুরু করেছিলেন, যে সিআইডির পার্ট, একদিকে বয়ান নেয়া এবং বয়ানের অংশ হিসেবে ভিডিওগ্রাফি, ঠিক কত দূর এই তদন্ত এগিয়েছে আজকে এখন এই 1 জুন পর্যন্ত দেখুন। এর চেয়ে নিয়ম বহির্ভূত অনৈতিক কাজ হতে পারে কি? হুইসেল ব্লোয়ার হিসেবে কাজ করা, সেটা আমি এবং ঋতব্রত ব্যানার্জি করেছি। আপনারা চিঠি দিয়ে কি কোনো অভিযোগ করেছিলেন? কি অভিযোগ করেছিলেন? কাউকে না কাউকে, somebody has to bell the cat. শাসক থাকাকালীন দুর্নীতি, বিরোধী হয়েও জালিয়াতি, আর তৃণমূলের সই জালিয়াতি ফাঁস করলেন তৃণমূলেরই 2 বিধায়ক, আর তাদের নাম প্রকাশ্যে আনলেন খোদ মুখ্যমন্ত্রী। 2 তৃণমূল বিধায়কও বুক ঠুকে বললেন, যা করেছেন ঠিক করেছেন। 2 জন এমএলএ, মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, অভিযোগ করেন তড়িঘড়ি তৃণমূল বহিষ্কার করে 2 বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে, কিন্তু তাতে তাদের কিচ্ছু যায় আসে না। কি এত দুর্নীতি, সেগুলো সামনে আসছে, বিভিন্ন জায়গায় জনরোষ, মানুষ নানান রকম প্রশ্ন করছে, তার সেটা কি এনাফ ছিল না যে তার উপরে আবার একটা সই জালিয়াতির কাণ্ড করতে হলো দলকে? আমি দেখেছি যে বিধায়ক নেই,
সই করতে গিয়ে দেখছি তার নাম লেখা রয়েছে। স্বাভাবিকভাবে আমরা স্পিকারকে গোটা বিষয়টা জানিয়েছি। যে সইটা আমার কাছে নিয়ে এসেছিল সিআইডি, সেই সইটা আমার নয়। রেজলিউশনের কাগজে আমাকে যে সইটা আমায় দেখিয়েছে সেই সইটা আমার নয়। শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হবেন এই মর্মে একটি প্রস্তাব নিয়েছিল তৃণমূল। দলের বিধায়কদের সই সহ সেই প্রস্তাব জমা দেওয়া হয় বিধানসভায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন সেখানে সই জালিয়াতি নিয়ে তৃণমূলের 2 বিধায়কই অভিযোগ জানান। ঘটনা তদন্তে 28 মে চৌরঙ্গীর তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এবং ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক বাহারুল ইসলামের বাড়িতে পৌঁছে যান তদন্তকারীরা। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক বাহারুল ইসলাম জানান তাকে যে সই দেখানো হয়েছে তা তিনি করেননি। বিধায়কদের সই সহ চিঠিটি পাঠিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বহিষ্কৃত 2 তৃণমূল বিধায়কও সরাসরি তাকে নিশানা করেছেন। মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব সাধারণ সম্পাদকের যে অফিসের যারা ছিলেন তাদেরও আমার ধারণা তদন্তের আওতায় আনা দরকার। একটা অ্যাটেন্ডেন্স খাতাকে রেজলিউশনে পরিণত করে অনুপস্থিত বিধায়কদের নাম ব্লক লেটারে লিখে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেটা মাননীয় অধ্যক্ষের কাছে পাঠিয়ে দিলেন রেজলিউশন হিসেবে। এর চেয়ে নিয়ম বহির্ভূত অনৈতিক কাজ হতে পারে কি? এই প্রেক্ষাপটে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। যিনি সেন্ডার তাকে জবাবদিহি করতে হবে কেন তিনি ফরজারি করেছেন। আইনে যা ব্যবস্থা আছে তাই। সইজাল কাণ্ডে শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 188 হরিশ মুখার্জি রোডের বাড়ি ও তারপর তার কালীঘাটের বাড়িতে যান সিআইডি আধিকারিকরা। নোটিশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তবে সোমবার হাজির হননি তিনি। যারা তদন্তে সহযোগিতা করবেন নিশ্চয়ই তাদের কথা তদন্তকারীরা একরকম ভাববেন, আর যারা তদন্তে অসহযোগিতা করবেন তাদের জন্য আইনে যা আছে তাই হবে। আপনাদের কেউ যারা এই অবৈধ কাজ করেছেন, সই চুরি করেছেন, ছাড় পাবেন না, এটা খুব স্পষ্টভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ঘটনা প্রকৃতি যেদিকে এগোচ্ছে তাতে জালিয়াতির জল বহুদূর অব্দি গড়াবে বলেই রাজনৈতিক। কিন্তু এ কি পরোক্ষভাবে আপনার দিকে কটাক্ষ? আপনি কোনো ডেভেলপমেন্ট অথরিটি? আমি কিছু না, ছিলাম না, ওনাকে আমি বলিনি। ডেভেলপমেন্ট অথরিটিতেও ছিলাম না, কোনোদিন কোনো দায়িত্বতেও ছিলাম না। এবং সেদিন আপনাদের চ্যানেলে আমি বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাকে আবার রিপিট করতে হচ্ছে এই কথাটা, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝে গেছিল আমি যতদিন দল করেছি যে আমি দুর্নীতির সাথে কম্প্রোমাইজ করব না, এবং সেই কারণে আমাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। অ্যান্ড আই এম হ্যাপি। আমি 2023-এ আমি আবার একটা সাংবিধানিক পদে আমি আবার ফিরে গেছি, আমি দায়িত্ব নিয়ে কাজ করছি। আই এম হ্যাপি। মানে দুর্নীতির সঙ্গে আপোষ করবেন না বলে আপনি দলের কোনো দায়িত্ব, বড় দায়িত্ব পাননি। মানে এটা নজরুলদার মতো হয়ে গেল। অ্যাবসলিউটলি। আমি আসছি। ডিম আপনার গায়ে লাগেনি। ডিম কেন? আমি তো বললাম আমি এই জন্য খুশি। মানে আমি বলছি নজরুল ইসলামের থেকে সমব্যথী আর কে হতে পারেন, যে যিনি ভোটের দিন সমস্ত প্রিভেন্টিভ অ্যারেস্ট করে গুন্ডা তুলে নিলেন বিরোধী দলের, তখন বিরোধী দলের আজকের তাপস রায়, তিনি জিতলেন। তারপর থেকে বাম আমলে উনি সেই রকম ভোটের দিন গুরু দায়িত্ব পাননি, এবং পরবর্তী সময় তৃণমূল আমলে তো আমরা প্রত্যেকে জানি। হ্যাঁ, আমার একটা ছোট বিশ্বজিৎ স্যার যেটা বললেন যে উনি জানতেন, মানে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি জানতেন যে উনি দুর্নীতির সঙ্গে কোনো আপোষ করবেন না, তাই ওনাকে দায়িত্ব দেওয়া হয়নি। এখানে আমি ওনাকে বলবো একটু দায়িত্ব নিন স্যার। আপনার হাতে দীর্ঘদিন দলের মুখপাত্রের কাজ করেছেন বা বিভিন্ন জায়গায় আপনি থেকেছেন, আপনার হাতে নিশ্চয়ই কোনো এভিডেন্স আছে যে এভিডেন্সে আপনি এটা বলতে চাইছেন যে যারা যারা এখন তৃণমূলের দায়িত্বে আছে তারা দুর্নীতিগ্রস্ত। মানে আপনি আমাকেও টার্গেট করলেন কোথাও না কোথাও। না, আমি বলছি যে তাহলে আমিও তো একটা দায়িত্বে আছি এবং আমিও দায়িত্বে আছি, তাহলে বিতর্কে জড়াতে চাই না। কিন্তু আমি একটা কথা বলছি, কারা দুর্নীতি করেছে এবং কাদের নলেজ ছাড়া এই দুর্নীতি হতে পারে না। আমি সেইটাই বলছি যে আপনি একটা সম্ভাবনার কথা বলছেন স্যার, আর আমি বলছি সম্ভাবনার থেকে বাস্তবতায় আসুন। বাস্তবতায় এসে আপনি আপনার যে এভিডেন্স আছে, যেমন আমরা একসময় আমি জাস্ট এরকম একটা কাগজ নিয়ে দেখেছিলাম না হাতের মাথায় তুলে, যে কোথায় কোন বিদেশি ব্যাংকে কোন চেকে কোন টাকা গেছে দেখেছিলাম আমরা, আজ অব্দি তার ফল পেলাম না। আমরা জানলাম না মদন মিত্র আজ অব্দি দোষী কিনা, আমরা জানলাম না আমাদের 3 জন সাংসদ বিধায়ক মারা গেছেন, তাপস পাল থেকে শুরু করে সুব্রত মুখার্জি থেকে শুরু করে আহমেদ বাবুরা, যে কারা দোষী কি দোষী না মারা গেছেন। আমি চাই মুখপাত্র হিসেবে বলছি, আমি একজন সচেতন নাগরিক অধ্যাপক হিসেবে বলছি যে এগুলো যেন ইতিহাসের পাতায় না থাকে। চন্দ্রনাথ কি করে মারা গেল, যারা ডিপ স্টেটের কথা বলেছিলেন তারাও যেন মাথায় রাখেন যে চন্দ্রনাথের মৃত্যু তৃণমূলের সঙ্গে জড়িত আছে কিনা আছে, সেগুলো যেন সামনে আসে।
আচ্ছা, পার্টির মুখপাত্র হিসেবে আপনি বলছেন তো বিশ্বজিৎ বাবুকে দায়িত্ব নিতে বলছেন, আমরা অনুরোধ করে ওনাকে রাজি করালাম, কিন্তু আপনি এখন কি দায়িত্ব দেওয়ার ক্ষমতা রাখেন সেটা ওই বলুন। কথাটার মানেই তো যখন বুঝলেন ক্ষমতা না। নাই না, না, আমি তখন আপনি প্রাক্তন দায়িত্ব IPS কে দিচ্ছেন। বললাম, আমি কি যখন বলতে চাইছি, ক্ষমতায় উনি ছিলেন, কি সেটা বুঝতে তখন পারলেন না? দায়িত্ব না, দিতেন। তখন উনি বলছেন যে উনি তার মানে তো সততার ওনার সঙ্গে কাছে কম্প্রোমাইজ কিছু করবেন না document বলে আছে, দায়িত্ব সেটাই পাননি। শুনুন, দেখুন, এই মমতা শোনো না। ব্যানার্জি সাংবাদিকের ফোন থেকে ফোন করে আমাকে দিল্লিতে নিয়ে গিয়েছিলেন। তা আপনি কেন এখনো শাস্তি বিধান করলেন না? শাস্তির বিধান তো আমি আপনি শুধু বই লিখে রয়্যালটি কামাচ্ছেন। আমার- না, মামলা আপনি- চলছে তো। আমার- মামলা ইয়ে করলেন তো না। আদালতের হাতে, প্রণয় দা। দিন। আদালতে গিয়ে প্রমাণ করে দিন না। আমাকে উত্তরটা দিতে আপনি দিন। উত্তর কি দেবেন? আপনি প্রমাণ আরে করুন আগে। উত্তরটা আপনি শুনুন। 12 বছর আরে 13 উত্তরটা বছর শুনুন। ধরে সরকারের উত্তরটা বিরোধিতা শুনুন। করছেন, কিন্তু তারপরে উত্তরটা বলুন শুনুন। আজকে যারা আরে সরকারের উত্তরটা অসিত শুনুন। মজুমদার সরকারের বিরোধিতা করেছে বলে অসিত মজুমদার 4 দিনের জেল। শুনুন, তাহলে ওরকম চিৎকার ধাক্কা চেঁচামেচি করলে সবথেকে বেশি হয়ে মিথ্যে গেছে। হয়ে যায় না। হ্যাঁ, দেখুন, উত্তরটা শুনুন। দেখুন, আমি মমতা ব্যানার্জি যখন আমার নাম করে টাকা তুলছিলেন, ঘরে ঢুকে সামনাসামনি বলেছিলাম যে আপনি আপনি ঘুষ কি খাবেন সাজা কিনা। বিধান করতে পেরেছেন কে? নাকি পুরোটাই আপনার হ্যাঁ, প্রচারের শুনুন, কথা বলছেন? আমি বলছি, আমি সাজা বিধান করতে পারি। আমি হোম সেক্রেটারিকে চিঠি লিখেছি। আমি এখানে মমতা ব্যানার্জির যখন সরকারে, তখন হোম সেক্রেটারিকে চিঠি লিখেছি সাজা বিধানের জন্য। দেখুন, আমি গুন্ডা বদমাশ নাই যে মমতা ব্যানার্জিকে ধরে পেটাবো। পেটাবেন কেন? আপনি আচ্ছা, আইনের মাধ্যমে বেশ, করবেন। এবারে কই, হ্যাঁ। আমি আপনার স্টুডিওতেই দীর্ঘদিন ধরে বিরোধী দলের মানে পশ্চিমবঙ্গে বিরোধী দলের মুখপাত্র হিসেবে করেছি, আর আজকে এই গত 20 দিন ধরে শাসক দলের মুখপাত্র হিসেবে অনেক চেনা মানুষগুলোকে অচেনা লাগছে। আমি গতকাল 2-3 দিন আগে এখানে নিয়মিত যে তৃণমূলের মুখপাত্র আসতো অরূপ, তার বিভিন্ন বক্তব্য শুনতাম। বিশ্বজিৎদার সাথে অনেক শো করেছি, এখানে বিশ্বজিৎদা বসতেন, তৃণমূলের হয়ে বলতেন, আমি বিজেপির হয়ে বলতাম। কিন্তু আড়াই বছর মানে একটা আগে। ছোট্ট কোশ্চেন আছে, একটা ছোট্ট সেটা কোশ্চেন, আড়াই বছর আগে। ছোট্ট কোশ্চেন আছে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে 11 সালে, আর আপনি মোটামুটি 18, 19, 20 এই সময় অবধি এখানে মুখপাত্র হিসেবে কাজ করেছেন। না, না, না। 21-22 অবধি। আমি 18-তে যোগ দিয়েছি। আচ্ছা, 21-22 করেছেন। 20-21 আমি যোগ দিয়েছি। আপনি এটা কবে বুঝতে পারলেন যে তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত দল? শুনুন, এটা শুনুন। কবে বুঝতে পারলেন? এই উত্তরটা আপনি কি তার আগে কোনোদিন বুঝতে পারেননি? এই উত্তর আমরা তো আপনার সামনে বলতাম, এই উত্তরটা আমি আমরা তো আগে আপনার দিয়েছি। সামনে বলতাম, এই উত্তরটা আমি আমরা আগে দিয়েছি। তৃণমূলের প্রত্যেকটা দুর্নীতি নিয়ে শুনুন, বলতাম। শুনুন, এই তখন উত্তর- আপনি গলা কাটিয়েছেন। এই উত্তরটা কোনো কথা আমি এর আগে ব্যক্তিগত আক্রমণ দিয়েছি। করছি না, যে আমরা- কিন্তু আপনাদের মতো আমাদেরকে বলতে দেওয়া আপনাদের মতো হয়নি। লোকরা, আমাদেরকে আপনাদের বলতে মতো দেওয়া লোকরা হয়নি। সাইলেন্টলি আমি সাপোর্ট করেছিলেন, repeatedly বলেছি সেই জন্য পশ্চিমবঙ্গের এই যে আমাদেরকে অবস্থা, বলতে দেওয়া হয়নি। সেই জন্য পশ্চিমবঙ্গের এই অবস্থা। আপনারা সাইলেন্টলি সাপোর্ট করেছেন তৃণমূল কংগ্রেসকে, আমরা চুরি করতো ওরা, আপনার টিভিতে এসে তাদের হয়ে ভালো ভালো কথা বলতেন, আমাদেরকে বলতে সেই জন্য দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গের গণতন্ত্র অবস্থা। বেশ, বেশ, 21 সালে বেশ, ভুলে বেশ, ছিলেন, বেশ, বেশ, রোম পরবর্তী হিংসায় কোথায় ছিলেন, তখন তো আপনারা সাপোর্ট আমরা করে সেই গেছিলেন। জায়গায় পৌঁছতে পারিনি, আমরা প্রতিবাদ করেও কোনো ফল হয়নি। টিভিতে এসে তো আপনারা সাপোর্ট করে গেছেন রোম পরবর্তী হিংসাকে। আমি এই খানিকক্ষণ আগে প্রদীপ্ত বলছিল না যে নৈতিকতার প্রশ্ন, আমি দ্রুত খুব স্বাভাবিকভাবে এই সমস্ত প্রশ্নই ঋতব্রত বাবু এবং সন্দীপন বাবুকে আমার সহকর্মীরা করেছেন। তাদের কি উত্তর এইবার পরের প্রতিবেদনে দেখাবো আপনাদের, দেখুন। তৃণমূল পার্টিটা উঠে যাবে, থাকবে না। অন্যায় করবে দল, আর তাই দাঁড়িয়ে নেব আমরা। ভোটে ভয়ানক ভরাডুবির ক্ষতে প্রলেপ দেবার আগেই সামনে চলে এসেছে তৃণমূলের সই জালিয়াতি। গোটা ঘটনা সামনে এনেছেন সদ্য তৃণমূলের টিকিটে জিতে আসা 2 বিধায়ক। সদ্য প্রাক্তন শাসক দলের আরও এক জালিয়াতির পর্দাফাঁস হয়েছে, মুখ পুড়েছে তৃণমূলে। আর পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি উলুবেড়িয়া পূর্বে সদ্যজয়ী তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির জয়ী বিধায়ক সন্দীপন সাহাকে দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল। কিন্তু থামতে রাজি নন 2 বিদ্রোহী বিধায়ক, উল্টে হাটে দলের অন্দরের হাড়ি ভাঙতে শুরু করেছে দুজনেই। সরাসরি তাদের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়। 13 জন বিধায়ককে নিয়ে বিতর্ক হচ্ছে, যাদের নাম ক্যাপিটাল লেটার বলে লেখা আছে। এরা কি সই করেননি না আসেননি কি? ওখানে এমন আমি দেখেছি যে বিধায়ক নেই, সই করতে গিয়ে দেখছি তার নাম লেখা রয়েছে। তারপরে খেয়াল করে দেখলাম ওই ক্যামাক স্ট্রিট কোম্পানির কিছু যারা চাকুরিজীবী, ওরাই খাতা নিয়ে নাড়াঘাটা করছিল। এখন তদন্ত করে দেখতে হবে। আমি তো মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, সাধারণ সম্পাদকের যে অফিসের যারা ছিলেন তাদেরও আমার ধারণা তদন্তের আওতায় আনা দরকার। গত 6ই মে ভোটের রেজাল্ট বেরোনোর ঠিক 2 দিন পরে কালীঘাটের বাড়িতে তৃণমূলের জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সূত্রের খবর, সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দেন, তৃণমূল কংগ্রেসে থেকে কঠিন সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা চলবে না। শুধু তাই নয়,
নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাকে স্বীকৃতি দিতে মমতা বন্দ্যোপাধ্যায় সহ উপস্থিত সকল জয়ী প্রার্থী উঠে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিবাদন জানান। জানিয়ে দলীয় নেতৃত্বকে তুলোধনা করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তৃণমূল তো জেতেনি, তৃণমূল পরাজিত হয়েছে, মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দিচ্ছে। 6 তারিখের মিটিংয়ে বলছে সবাই উঠে দাঁড়ান, সবাইকে উঠে দাঁড়াতে হবে। কেন উঠে দাঁড়াতে হবে? দারুণ যে ফলাফল হয়েছে তার যিনি কুশীলব কারিগর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উঠে দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভেশন দিতে হবে। আছেন অনেকে, আমি কিছুটা হাফ উঠেছিলাম, পুরো উঠিনি। আবার আমার থেকেও সাহসী বিধায়ক আছেন, আমি নাম বলে তাকে বিব্রত করব না, ওঠেননি, বসেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যত সেনাপতি বলে পরিচিত ছিলেন যিনি, সেই জাহাঙ্গীর খানের ফলতার ভোটের আগেই সরে দাঁড়ানো নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন বিদ্রোহী বিধায়করা। দলের মধ্যে প্রতিবাদ করার কোনো পরিবেশ নেই। আমাদেরকে ডাকা হয়েছিল একটা বিষয়, যখন আমরা বললাম পুষ্পা ঝুঁকে গেছে, তাকে বহিষ্কার করা উচিত জাহাঙ্গীর খানকে, তখন আমাদেরকে ডাকা হলো, কিন্তু সেখানে কোনো আলোচনা হলো না। আমরা যখনই কোনো প্রশ্ন করতে গেছি বলে টুইট দেখে নাও, প্রশ্ন করার জন্য হাত তুললে বসিয়ে দেওয়া হয়, বলে এখন না পরে। তো এই দমবন্ধ পরিবেশে আপনি কি আলোচনা করবেন? আলোচনা করার তো পরিবেশই নেই। মুখ খোলায় পাল্টা আক্রমণ করেছে তৃণমূল নেত্রী। নীতিহীন একজন, আমাদের ভুল হয়েছে তাকে টিকিট দেওয়া, পায়ে পড়েছিল এসে, অন্য লোকের টিকিট কেটে তাকে হাওড়ায় দাঁড় করানো হয়েছে। আজকে তাদের কাছে আমি ক্ষমা চাইছি হাত জোর করে। 15 বছর পর ক্ষমতা যেতে যেতেই ছন্ন ছাড়া তৃণমূল। আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, 4 মের আগে কেউ ভাবতে পেরেছিল এত দ্রুত তৃণমূল দলটা কালীঘাটের নিয়ন্ত্রণের বাইরে যেতে বসবে? এই তো মুষল পর্ব বলেও কম বলা হয়। ভাবুন, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে জয়ী বিধায়কদের বৈঠক, অথচ একদিনের জন্য 80 জন বিধায়ক একসঙ্গে হাজিরা দেননি, একদিনের জন্যও নয়। এখনো পর্যন্ত 3টে বৈঠক হয়েছে। প্রথম বৈঠকে এলেন 71 জন, দ্বিতীয় বৈঠকে সংখ্যাটা আরও কমে গেল, হলো 65 জন, আর তৃতীয় বৈঠকটা মানে রবিবারের বৈঠকটা বাতিলই করে দিতে হলো 80 জনের মধ্যে মাত্র 20 জন উপস্থিত হওয়াতে। তারপরে যোগ করুন এই রথিন ঘোষের মধ্যমগ্রামের বাড়ির বৈঠক, যেখানে এবং অবশ্যই আজকের আমাদের এই অফিস থেকে একেবারে ঢিল ছোঁড়া দূরত্বে ভিভান্তা হোটেলের বৈঠকটা। আমার পরের বক্তা অবশ্যই বিশ্বনাথ চক্রবর্তী। বিশ্বনাথদার কি মনে হয় যে শিগগিরই আমাদের এই প্রদীপ্তর জায়গায় আর একটা বাড়তি চেয়ারের বন্দোবস্ত করতে হবে, মানে মমতা অভিষেক তৃণমূল এবং বিদ্রোহী তৃণমূল? তবে সংখ্যাটা অবশ্য 60 বনাম 20 হবে কিনা জানি না। প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটা কিন্তু ভেঙে গেছে, মানে যে আপনি প্রশ্ন রেখেছিলেন, হ্যাঁ গেছে। গেছে কিভাবে গেছে? আমার 4টা জায়গা থেকে আপনাকে সংখ্যাগত জায়গা থেকে বলছি। এই মুহূর্তে 175 জন কাউন্সিলর কোনো দলের নির্দেশে না, নিজেরাই দল ছেড়ে পদত্যাগ করেছেন। এটা হলো একটা যুক্তি। দ্বিতীয় হলো পঞ্চায়েত স্তরে আমি যা খোঁজ রাখছি, জেলা মানে বিভিন্ন জেলাতে, তাতে কয়েক হাজার পঞ্চায়েত সদস্য তারা মানে রীতিমতন তৃণমূলের পতাকা ছেড়ে দিয়ে তারা মানে কেউ পদত্যাগ, কেউ কিন্তু অন্য দলের সাথে যোগাযোগ করেছে। একেবারে প্যারালালি গ্রাসরুট লেভেলে তৃণমূল কংগ্রেসটা ভেঙেছে। তৃতীয় যেটা আপনি মাত্র পরিসংখ্যান দেখালেন, যে শেষ বৈঠক 31/5 মাত্র 20 জনের উপস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ডেকেছেন। তাহলে এবং ভোট যুক্তি হলো যে সরাসরি 2 জন নির্বাচিত এমএলএকে মানে সরাসরি বহিষ্কার করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন যে তার দল ভেঙে গেছে। এইবার ভাঙাটা এখানে গিয়ে দাঁড়ালো নাকি এই তৃণমূল দলটাই উড়ে যাবে? তৃণমূল দলটা থাকবে কি থাকবে না? এবার দ্বিতীয় প্রশ্ন, যেটা বিশ্বজিৎবাবু বলছিলেন টুকরো টুকরো হবে, আমি এখন প্রশ্ন তুলছি, তৃণমূল ভেঙেছে, আরও কত ভাঙবে, নাকি পুরোপুরি দলটা বাংলা কংগ্রেসের মতন শেষ হয়ে যাবে? অজয় মুখার্জির বাংলা কংগ্রেস একসময় শেষ হয়ে গেছিল, তাহলে তৃণমূল কংগ্রেস কি ইতিহাসে স্থান পাবে বাংলা কংগ্রেসের মতন? দেখুন, এই দলটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে চালাতেন, প্রায় প্রত্যেকেরই অভিজ্ঞতা দলের ভেতরে দলের বাইরে, যে এটা একটা কর্পোরেট স্টাইলে চালাতেন, একটা কোম্পানির ঢঙে চালাতেন, এবং তাদের নিজেদের ভাবনার বাইরে অন্য কোনো কারো স্থান ছিল না। মানে এখানে পরিষ্কার করে দল মানে তো একটা গোষ্ঠী, বিভিন্ন সদস্যদের নিয়ে তৈরি হয়, কিন্তু এখানে মমতা আর অভিষেকের বাইরে কিছু বলার নেই, এবং শেষের দিকে অভিষেকই শেষ কথা। ফলে এইরকম একটা স্বৈরাচারী অবস্থান, ক্ষমতার জন্য কেবলমাত্র আটকে ছিল দলটা। ক্ষমতা ছিল একটা কমন
মানে বলা যায় যে যুক্ত হওয়ার জায়গা, ক্ষমতা যেই বাইরে চলে গেছে দলটা যে কর্পূরের মতন উবে যাবে, এটা তো সমাজবিজ্ঞানের বিভিন্ন অধ্যাপকরা আপনার স্টুডিওতে এসে বলে গেছে। তাই হচ্ছে, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ যে ধরুন একটা মিনিমাম একটা বিরোধী দলের ভূমিকা তো পালন করবে, এটা এক্সপেক্ট করা গেছিল, এবং গণতন্ত্রের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে দুর্বল। আজকে আপনি বলুন সুমনদা, প্রতিনিয়ত আপনার পাশের বাড়ি এই আশেপাশে সর্বত্র তৃণমূল কংগ্রেস দেখলেই লোক চোর চোর বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলেই লোক চোর চোর বলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখলেই লোক চোর চোর বলছে, এবং যেভাবে একের পর এক ধরা পড়ছে, মানে কেউ ত্রিপল চুরি করেছে, কেউ চাল চুরি করেছে, কেউ কাউকে মেরেছে, একের পর এক প্রাক্তন এমএলএ, কাউন্সিলর, নেতারা ধরা পড়ছে। এবং পার্টি অফিস থেকে মানে আমি বলছি কাউন্সিলরের অফিস, পার্টি অফিস থেকে অক্সিজেন সিলিন্ডার থেকে প্লাস্টিকের চেয়ার অবধি সরকারি অর্থে কেনা জমা হয়েছিল। অর্থাৎ সরকারি অর্থের অপচয় এবং দুর্নীতি যে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, তার খেসারত এখন তৃণমূলের প্রত্যেকটা নেতা দিতে হচ্ছে, তাদের শ্রীঘরে ধান হচ্ছে। কিন্তু ধরুন আমি মনে করছি 5% লোক সততার সাথে তৃণমূল কংগ্রেস করে। আপনি আমায় বলুন, আজকে বিধানসভার বিধায়কদের এই জালিয়াতি যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হলো, তারপরে কোন তৃণমূল কংগ্রেসের কর্মীর নৈতিক এখতিয়ার থাকবে, নৈতিক শক্তি থাকবে এই দলটা করি, এই পতাকাটা ধরি? আপনি আমায় বলুন, বিধানসভার একটা অপোজিশন লিডার নির্বাচিত হবে, তাহলে আপনারা প্রসিডিওর মেনটেন করবেন না? আপনারা মিনিমাম প্রসিডিওর, আপনারা ভেবেছিলেন যে আপনার শাসনকালের যে বিমান মুখার্জি না কি বন্দ্যোপাধ্যায়, মুখার্জি, বিমান মুখার্জির স্পিকার ছিল, যাকে আপনারা যেভাবে নির্দেশ করতেন সেইভাবে তিনি চলতেন, ব্যানার্জি, বিমান ব্যানার্জিকে সামনে রেখে আপনারা যেমন ইচ্ছা মনে হতো দিনের পর দিন তা করতেন, যে আজকে সুমনদেরকে একটা চিঠি পাঠিয়ে দাও, কালকে বিশ্বনাথ চক্রবর্তীকে একটা করে দাও, পরশুদিন অমুককে একটা করে দাও। তো এই যে আপনারা নিজেদের খেয়াল খুশি মতন বিধানসভাটা চালাতেন, আপনারা এই ধরনের কারসাজি করে জালিয়াতি করে দিনের পর দিন চলেছেন। কিন্তু এখন যখন প্রশ্নটা আসছে, বিরোধী দলের শিবিরে আসছেন, তারপরে আপনারা কোন দুঃসাহসে ওই ধরনের সই জাল করে আপনারা আপনি যেহেতু প্রশ্ন চিহ্নটা এইখানে বসালেন, আপনার কি মনে হয় যে এটা কোথাও অ্যাটিটিউডের প্রশ্ন? আমি বলছি কেন, যে আমার দলের সিম্বলে জিতেছে, বহুদিন ধরে বিদ্রোহীরা বলেন যে এটা প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো চলে, সুতরাং আমার অধিকার আছে কারুর সাইন করে দেওয়া বা কারুর জায়গায় তাকে না জানিয়ে সই করা, অথবা তাকে জানিয়ে তার সইটা নিজে করে দেওয়া, হোয়াটএভার ইট ইজ। মানে আমি বলছি টেকেন ফর গ্রান্টেড। অভ্যাসবশত অভিষেক বন্দ্যোপাধ্যায়রা করে দিয়েছেন, মানে এই জালিয়াতিটা করে করে এমন একটা মানসিক অবস্থান তৈরি হয়েছে যে এটাকেই স্বাভাবিক মনে করেন। কিন্তু এখন যখন আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে, আইনের দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে, এবং তাতে দেখা যাচ্ছে যে পরিষ্কার জালিয়াতি করেছে। জালিয়াতি করার ফল কি? 3-4টে হতে পারে। একটা হতে পারে যে যারা বিধায়ক, মানে যারা এই জালিয়াতির সাথে ষড়যন্ত্রের সাথে যুক্ত আছে, তাদের 7 বছর জেল, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেল হয়ে যেতে পারে। দ্বিতীয় যেটা, সেটা হলো এর মধ্যে যদি কোনো বিধায়ক অন্যের হয়ে সই করে থাকেন, সেই সমস্ত জালিয়াতিদের জেল হয়ে যাবে 7 বছর, পরিষ্কার, এর মধ্যে আর কোনো ইফবাট নেই। তৃতীয় যে বিষয়টা আমি আপনাকে বলতে চাই, যে দলটা ভাঙার আরেকটা সিম্বল হলো যে ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, তার মিটিংয়ে যাচ্ছি না, রথীন ঘোষের বাড়িতে যাচ্ছি, তারপরে আপনি হোটেলে গিয়ে মিটিং করছি, এবং এটা কিন্তু একদম পরিষ্কার বুঝতে আমি পারছি। মহারাষ্ট্রে যেমন অপোজিশন পলিটিক্যাল পার্টি বিধানসভার ভেতরে থাকলেও সেটাকে নিয়ন্ত্রণ করে বিজেপি, এখানে সেরকমই একটা হতে যাচ্ছে। পশ্চিমবাংলা বিধানসভায় কয়েকজন মমতা অনুগামী থাকবে, আর বাদবাকি বিধায়করা মানে তৃণমূলের মধ্যে থাকুক বা লবি হিসাবে থাকুক, তারা নিয়ন্ত্রিত হবে শুভেন্দু অধিকারীর দ্বারা। ফলে এই ছবিটা কিন্তু ডেমোক্রেসির জন্য খুব যে ভালো আমি মনে করি না। এই কারণে স্পষ্ট করে বলতে চাই, কারণ অপোজিশন হাউসের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু যে সিমটমটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বিভাজিত তো হয়ে গেছে। এখন প্রশ্নটা হচ্ছে উড়ে যাবে, নাকি ওই বিভাজিত অবস্থায় এদেরকে বিজেপি নিয়ন্ত্রণ করবে বিধানসভার ভেতরে, সেটা দেখার। লাস্টে আমি যেটা একটা বলবো, যে এখনো কিন্তু সমালোচনা করার জায়গা আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুকে লাইভ আমি আজকে পুরো দেখছিলাম, কোথাও তার 15 বছরের অন্যায়, অত্যাচার, অবিচার, দুর্নীতি, তা নিয়ে তার একটিও এখনো কিন্তু আজকেও বলেছেন যে জোর করে হারানো হলো।
এখনো সেই আমি আবারও থাকার বলছি, প্রবণতা। 3-4টে বড় ভুল প্রথমত মানে আমি আসবো মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের ফেসবুক লাইভ, অনেকেই বলছিলেন যে তিনি জনসভায় বলছেন না, সাংবাদিক সম্মেলনে বলছেন না, মিম যে ইন্ডাস্ট্রি সেটা বড় রকম লোকসানের মুখে পড়ছে, কিন্তু তিনি নিয়মিত ফেসবুক লাইভ করুন, মিমের ক্ষেত্রে অন্তত তার একটা ইম্প্যাক্ট বোঝা যাচ্ছে। কিন্তু এইখানে উইথ আ ভেরি সিরিয়াস নোট, সোনারপুরে যে ঘটনা হলো গত সপ্তাহে, সেটা নিয়ে আমাদের যে দৃষ্টিভঙ্গি, আমরা যা মনে করছি সেটা অনেকের সঙ্গে মিলবে না। আমি সরাসরি বিস্তারিত একেবারে সময় ধরে ধরে, ঘটনা ধরে ধরে, গোটা 2-3 দিন ধরে আমার সহকর্মীরা যা যা বের করেছেন এই 15 বছরের, তার পাশাপাশি সোনারপুর রাখবো। কিন্তু তার আগে যেহেতু বিশ্বনাথদা মহারাষ্ট্রের কথা বললেন, মুষল পর্বের কথা হলো, দ্রুত একবার দেখব সর্বভারতীয় ক্ষেত্রে এই রকম ভাঙনের ছবিটা আমাদের রাজ্যের সঙ্গে ঠিক মেলে কিনা। দেখুন, দল থাকবেন এটা আমি নিশ্চিত। বালির বস্তা দিয়ে নদী ভাঙন আটকানো যায় না। ভোটে ভরাডুবি ভাইপোর বিরুদ্ধে বিদ্রোহের পর কি মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতে তৈরি তৃণমূলকে দুটুকরো হওয়ার হাত থেকে রক্ষা করতে পারবেন? মানুষ যাতে প্রশ্নের পর প্রশ্ন করে, প্রত্যেকটা বিধায়ককে সন্দেহের চোখে দেখে, সেই ব্যবস্থা করে দিচ্ছে দল। যে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ভেঙে তৃণমূল তৈরি করেছিলেন, যিনি ক্ষমতায় থাকাকালীন কংগ্রেস সিপিএমে ভাঙন ধরিয়ে বহু জেলা পরিষদ, পুরসভা দখল করেছিলেন, আজ তার তৃণমূল কি অন্য কেউ দখল করবে? আমি যা যা জানি দুর্নীতির, হুইসেল ব্লোয়ারের কাজ করব, সরকারকে লিখবো যা যা জানি, কিন্তু যা জানি সেগুলো লিখে জানাবো। রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে 80 জন বিধায়কের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র 20 জন, অর্থাৎ 1/4। সূত্রের খবর, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক করা বিরোধী দলনেতার নামও তৃণমূল বিধায়কদের একাংশ খারিজ করে দিতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল, স্বীকৃত রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলটাকে ভাঙবার জন্য কাউকে টাকা, কাউকে ইডির ভয়, কাউকে সিবিআইয়ের ভয়, কাউকে অ্যারেস্টের ভয়, কাউকে পরিবারের ভয়, কাউকে ছেলে মেয়েদের তুলে নিয়ে যাওয়ার ভয়, অনেক কিছু ভয় দেখাচ্ছেন। তারা বাধ্য হচ্ছে, তাদের বাধ্য করছেন যাতে তারা দল ভাঙে। দল ছুটদের নিয়ে দল ভাঙিয়েই তো তৃণমূল কংগ্রেস, কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল। আর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবার পরে তারা সিপিএম ভেঙেছেন, আরএসপি ভেঙেছেন। ভুলে গেলেন মুকুল রায়ের এপিসোড? কোর্টে পর্যন্ত মামলা হয়েছে। তো এইসব নিয়ে কোনো কথা বলার নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার অন্তত তৃণমূল কংগ্রেসের নেই। প্রশ্ন উঠছে, এই বিদ্রোহী বিধায়করা কি দল বেঁধে তৃণমূলের মধ্যেই অন্য তৃণমূল গঠন করতে পারেন? তারাই কি আসল তৃণমূল হয়ে উঠতে পারে? 80 নাম্বার অফ সিটস যে ওরা পেয়েছে, তার মধ্যে 53 নাম্বার অফ সিটস কিন্তু দরকার হবে, 2/3 মেজরিটি, মানে 2/3 একটা অঙ্কটা আসতে গেলে। তখন একটা দাবি আসতেই পারে যে তারাই তারা মেজরিটি অপোজিশন পার্টি, তারাই মূল অপোজিশন হয়ে আসছে, এটা তখন দাবিটা আসতেই পারে। 53 জন আলাদা হয়ে হতে আসতে পারেন, তাহলে কিন্তু স্পিকার স্বীকৃতি তাদের দিতে পারেন। মহারাষ্ট্রের শিবসেনা তৈরি করেছিলেন বাল ঠাকরে। সেই শিবসেনাকে তার ছেলে উদ্ধব ঠাকরের হাত থেকে নিয়ে নিয়েছেন একনাথ শিন্ডে। কংগ্রেস থেকে বেরিয়ে এনসিপি তৈরি করেছিলেন শরদ পাওয়ার। এখন সেই এনসিপি সিনিয়র পাওয়ারের হাতছাড়া। একটা সময় অবিভক্ত অন্ধ্রপ্রদেশে রাজত্ব করতেন এনটি রামারাও। সেই টিডিপিও তার হাত থেকে নিয়ে নিয়েছিলেন তার জামাই চন্দ্রবাবু নাইডু। অর্থাৎ রাজনীতিতে অনেক কিছুই হয়। পশ্চিমবঙ্গেও কি এমন কিছু হতে পারে? উত্তর দেবে সময়। দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই সোনারপুর কাণ্ডে আসল সত্যিটা লুকিয়ে আছে দুটো মেরুর ঠিক মাঝখানে। প্রথম কথা, একেবারে দ্বিধাহীন কণ্ঠে বলতে হবে, কোনো সভ্য সমাজে হিংসা কোনো কারণে, কোনো অবস্থাতে সমর্থনযোগ্য নয়। আইন নিজের হাতে নেয়ার প্রবণতা স্থান, কাল, পাত্র নির্বিশেষে মারাত্মক। শনিবারের বারবেলায় সোনারপুরের ঘটনা যদি আরও বড় আকার নিত, তাহলে রাজনৈতিক লাভ হতো একমাত্র একজনের, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক যেমন হাজরা মোড়ে লালু আলমের লাঠির বাড়ি খেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছিলেন, সেই রকম এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব পেতেন। সত্যি সত্যি তিনি বেশি আহত হলে হাসপাতালগুলো তাকে ভর্তি করতে বাধ্য হতো, এবং সেইখান থেকে তৃণমূল বাংলার রাজনীতিতে ভেসে থাকার একটা মরিয়া চেষ্টা করত। অতএব জনরোষ স্বতঃস্ফূর্ত হলেও প্রশাসনের দায়িত্ব নিগ্রহের লক্ষ্যকে সুরক্ষা দেয়া। একেবারে সভ্য সমাজে এ নিয়ে কোনো দ্বিমত থাকতে পারে না।
কিন্তু যারা এখন পাবলিকের পচা ডিম খাওয়ার পর বিজেপি সরকারকে রাজধর্মের বাণী শোনাচ্ছেন, তারা যখন 15 বছর ক্ষমতায় ছিলেন কি কি উদাহরণ রেখেছেন, এখন থেকে শুরু করলে মোটামুটি রাত 12টা অবধি একটানা দেখিয়েও তালিকার অর্ধেকটাও দেখানো যাবে না। যাই হোক, কয়েকটা আপনাদের মনে করিয়ে দিই। 2020 সালের 10ই ডিসেম্বর বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে পরিকল্পিত হামলা হলো। ক্ষমতার শীর্ষে থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় 2020 সালের 10ই ডিসেম্বর মঞ্চের ওপর থেকে প্রকাশ্যে কি বলেছিলেন, কোট আনকোট, সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশের দায়িত্ব তো আমার নয়। বিশ্বাস হচ্ছে না? নিজেরাই একবার মনে করিয়ে নিন। জেপি নাড্ডা এসে ডায়মন্ড হারবারে গিয়ে গাড্ডায় পড়েছে, তা আমি কি করতে পারি? সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশের দায়িত্ব তো আমার নয়। জেপি নাড্ডা এসে ডায়মন্ড হারবারে গিয়ে গাড্ডায় পড়েছে, তা আমি কি করতে পারি? সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশের দায়িত্ব তো আমার নয়। শুনলেন তো? যাক, এখন অন্তত শুভেন্দু অধিকারী বা শ্রমিক ভট্টাচার্যকে আমি অন্তত বলতে শুনিনি যে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশের দায়িত্ব তো আমার নয়। আমি এইবার আসবো তার পিসি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই একই ঘটনায় 2020 সালের 10ই ডিসেম্বর মঞ্চের ওপর থেকে তিনি কি বলেছিলেন, দেখুন, মনে করিয়ে দিই। কোনোদিন চাড্ডা নাড্ডা ফাড্ডা ভাড্ডা গাড্ডা সব চলে আসছে এটা করে, আর তারা একা প্রোগ্রাম করবে আর কেউ করবে না। আর যেদিন তারা প্রোগ্রাম করবে, লোক যদি না আসে তাহলে নিজে সাজিয়ে রাখবে, যাতে নটঙ্কি করে ন্যাশনাল নিউজে ভালো করে দেখায় যে দেখো আমায় মেরেছে। আহারে, একটা নেতার পেছনে 50টা গাড়ি কেন যাবে? কোথায় তোমার 50টা গাড়ির লেজে কে কাকে ধাক্কা মেরেছে, না কে কাকে থ্রো করেছে, না প্ল্যানিং করে করেছো? শব্দগুলো লক্ষ্য করুন। নিজেরা সাজিয়ে রাখবে যাতে নটাঙ্কি করে নিউজে দেখায় আমাকে মেরেছে। আহারে, ভাগ্যিস আজ সোনারপুরের ঘটনায় অন্তত এই ভাষায় কেউ প্রতিক্রিয়া দেননি। আর নেতার পেছনে গাড়ির সংখ্যা, যে 4ঠা মেয়ের আগে আমরা যা জানি এই বিষয়ে রেকর্ড তো ছিল তার ভাইপো স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এসব সত্ত্বেও আবার বলবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর আঘাত অনভিপ্রেত, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্রুত সুস্থ হয়ে উঠুন, একেবারে মন থেকে চাইছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।